স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিচল টাটা সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে কোটা আন্দোলনের নামে সহিংসতা বললেন প্রধানমন্ত্রী। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। নারায়ণগঞ্জ জুড়ে সাম্প্রতিক সহিংসতার ক্ষত চিহ্ন, বহু যানবাহন ও সরকারি স্থাপনা ধ্বংস। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর সেতু ভবনে সাংবাদিকরা এ বিষয়ে তাকে প্রশ্ন করেন। যে ধ্বংসযজ্ঞ সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে। আজ ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। আর যাতে কেউ এমন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ওয়ার্ড ও শয্যা ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান। 2013-14 সালে বিএনপি জামাতের নাশকতার কথা তুলে ধরে তিনি বলেন, একই কায়দায় ফের সহিংসতা চালানো হয়েছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই ধরনের ঘটনা প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই। আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করেন। ঘুরে দেখেন তাণ্ডবের শিকার বিভিন্ন কক্ষ। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাও পরিদর্শন করেন সরকার প্রধান। সবশেষ ভারাক্রান্ত হৃদয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন দেখেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 15 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে এ কথা জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা প্রবেশ করে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। আমরা অতীতেও ধৈর্য ধরার কথা বলেছিলাম। একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি।
উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। 3 দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এতে পটুয়াখালীর অনেক নিচু জায়গায় পানি জমে গেছে। পায়রাসহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পিরোজপুরে এখন অবৈধ করাত কলের ছড়াছড়ি। অনুমোদনহীন বেশিরভাগ সমিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও চলাচলকারী যানবাহনকে। এছাড়াও করাত কলে আনা গাছের গুঁড়ি খাল বা নদী তীরে রাখায় নাব্যতার সংকট সৃষ্টি হচ্ছে। পিরোজপুরের বেশিরভাগ করাত কল গড়ে উঠেছে নদী কিংবা বড় খাল আর রাস্তার পাশে। ফলে জনগণের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এগুলো। তাছাড়া যত্রতত্র করাত কল গড়ে ওঠায় যেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নদী বা খাল। এদিকে অধিকাংশ করাত কলের কোনো লাইসেন্স না থাকায় অনিয়ন্ত্রিতভাবেই চলছে এগুলো। ফলে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। অন্যদিকে শহরের মূল রাস্তার পাশে অনেকগুলো কল থাকায় জনসাধারণের চলাচল ও গাড়ি চলাচলে প্রায়ই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। করাত কলগুলো বিভিন্ন এলাকায় স্কাটারি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এগুলানকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় এগুলানকে স্থান দিতে হবে। তাদের কাগজপত্র নেই, তারা ওই ঘুষ টুস দিয়ে পয়সা দিয়ে এইভাবে করতে যদি শ্বাসনালীতে ঢোকে তাদের কাশ হয়, সর্দি হয় এবং বিভিন্ন রোগ, হাঁপানি রোগ হয়, ফুসফুসের প্রদাহ হয়। শব্দ দূষণের সমস্যা না হয়, আশপাশে আনলে ভালো হয় যে নদীতে মাল আনতে পারে, গাড়ি ঘোড়া চলতে হয়। আর শহরমুখী হইলে হয় কি স্কুলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এদের শব্দের সমস্যা হয়। স্থানীয় বন বিভাগের দাবি, লোকবলের অভাবে অনুমোদনহীন করাত কলগুলোতে অভিযান চালাতে পারছে না তারা। তো নিয়ম আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান কিংবা মোবাইল কোর্ট পরিচালনা করার কথা, কিন্তু আসলে উপজেলা প্রশাসন তাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যস্ততা থাকে, আমাদেরকে সবসময় আসলে সুযোগ দিতে পারে না। ফলে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। 7টা উপজেলায় 7 জন অফিসার থাকার কথা ফরেস্টার পদমর্যাদা, সেখানে মাত্র 2 জন ফরেস্টার আছে। তিনি জানান, জেলায় প্রায় 500টি করাত কলের অর্ধেকের বেশি নিবন্ধনহীন। দীপ্ত, বার্তা কক্ষ। কোটা আন্দোলনের সময় নারায়ণগঞ্জ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। ধ্বংস করা হয় সরকারি বেসরকারি বহু স্থাপনা, পুড়িয়ে দেয়া হয় বহু যানবাহন। কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জ শহরে চালানো হয় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। 19 জুলাই বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে জালকুড়ি এলাকায় শিল্প পুলিশকে পানি পান করান এসবি স্টাইল কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকরা। এর কিছুক্ষণ পরই কারখানাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা যাতে নিরাপত্তার সাথে আর সরকারি নিরাপত্তাটা চাই, কারণ আমরা সবচেয়ে এখন আতঙ্কে থাকি, আমার ওয়ার্কের আতঙ্কে যে আবার কোন সময় আসে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তিনি নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। $1 মিলিয়ন $1.5 মিলিয়ন মাল পুড়িয়ে দিয়েছে, 26টা এসি বাস পুড়িয়েছে, আওয়ামী লীগের বিষয়ে হামলা করেছে। ওদের সমস্ত আস্তানাটা ছিল এই সাইনবোর্ড এলাকায়, এবং এটা নারায়ণগঞ্জের লোক না, সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমায়েত হয়েছিল শিবিরের ক্যাডাররা, জঙ্গিরা। সো যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব, এবং প্রতিশোধ না, শুধু প্রতিঘাত করব। পিবিআই অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নগর ভবন আর হাসপাতালেও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শীতল পরিবহনের 26টি বাস। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় 9টি মামলা হয়েছে। আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি, সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। সাজ্জাদ, সজল, সাজিদ, ইমন, আবুল হোসেন, সাইদ, এরা প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নেতাকর্মী সহ
আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সহ আরও ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তা আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। কয়েকদিনের তাণ্ডবে নারায়ণগঞ্জে সাংবাদিক পুলিশ সহ শতাধিক মানুষ আহত হন। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে তারা বৈঠক করেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হবে তা নিশ্চিত হতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে কোটা আন্দোলনের নামে সহিংসতা, বললেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জ জুড়ে সাম্প্রতিক সহিংসতার ক্ষতচিহ্ন, বহু যানবাহন ও সরকারি স্থাপনা ধ্বংস। এবং প্যারিসে জমকালো আয়োজনে শুরু অলিম্পিক, উদ্বোধনী অনুষ্ঠানে ৭,০০০ ক্রীড়াবিদ। এ ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ বিকেল ৪টায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।